নিছক কৌতূহলবশেই করঞ্জাক্ষের মিউজিয়ামে এসেছিল শান্তনু। কার মুখেও শুনেছিল করঞ্জাক্ষের এই বিচিত্র সংগ্রহশালায় মোমের তৈরি যেসব বস্তু আছে তার তুলনা নাকি সচরাচর দেখা যায় না। কল্পনার বিভীষিকা শিল্পীর হাতে যে কি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, করঞ্জাক্ষের মিউজিয়াম তার নিদর্শন। তাই শান্তনু এসেছিল গুজবের মধ্যে মিথ্যার পরিমাণ কতটা তা যাচাই করে নিতে। কিন্তু সমস্ত মিউজিয়ামটা দেখার পর মত পাল্টাতে বাধ্য হলো সে। করঞ্জাক্ষের কল্পনা, তার শিল্প নৈপুণ্য আর রুচি বৈচিত্র্যের বাহাদুরি আছে বটে। দেশ বিদেশের হরেক রকম মূর্তি ছাড়াও আছে ভারতীয় রূপকথা পুরাণাদির অসম্ভব কল্পনার প্রায় সজীব রূপায়ণ। আছে চীন জাপানের উপকথা, ড্রাগন, কনফিউশিয়াস পেটমোটা দানব, আছে লন্ড্রু, ডক্টর ক্রিপেন, ম্যাডাম ডেমার্স, রাবণের দশমাথা কুম্ভকর্ণের বিশাল মূর্তি, বকাসুরের বীভৎস মাথার পাশে আছে জলকন্যার মিষ্টি মূর্তি, ঠোঁটের কোণে তার নিষ্ঠুর হাসি। এসব ছাড়াও যা ছিল তা দেখে আপনা হতেই দ্রুত হয় শান্তনুর শ্বাস প্রশ্বাস। এইসব ভয়াল সুন্দর সৃষ্টির পেছনে যে মানুষটি, সে যে সাধারণ দরের শিল্পী নয় তা উপলব্ধি করল সে। প্রতিভা যে এরকম বিকৃত অথচ এত নিখুঁত হয় তা জানবার সৌভাগ্য অথবা দুর্ভাগ্য এর আগে শান্তনুর হয়নি। মোম দিয়ে পুতুল গড়ার শিল্প করঞ্জাক্ষ শিখেছিল পাশ্চাত্যে। কর্মজীবন শুরু হয় বোম্বাইতে। নামকরা কয়েকটা শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিল সে। কিন্তু দাসত্ব শৃঙ্খল তার বেশি দিন সহ্য হলো না, তাই ফিরে এলো বাংলাদেশে। কিন্তু নানা লোকে নানা কথা বলে। তার উন্মাদ শিল্প প্রতিভা নাকি সন্দেহ জাগিয়েছিল কর্তৃপক্ষদের মনে। এছাড়াও গোপনে তন্ত্রমন্ত্রের অভ্যাস নাকি ছিল করঞ্জাক্ষের। অবশ্য তার মোমের মিউজিয়ামের সুনাম ছড়িয়ে পড়ার পর ইদানিং সমালোচকদের শব্দগুলো অনেক মোলায়েম হয়ে এসেছিল। টাইটোলজি অর্থাৎ বিকলাঙ্গ জন্তু জানোয়ারের অনুশীলন আর দুঃস্বপ্ন জাগানো মূর্তিবিজ্ঞান ছিল তার শখ। বুদ্ধি করে অবশ্য বিশেষ কয়েকটি ভয়াবহ মূর্তি সে লুকিয়ে রেখেছিল কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য বিশেষ একটি চেম্বারে। ওই চেম্বার দেখেই রোমাঞ্চিত হয়েছিল শান্তনু। উন্মাদ কল্পনার অভিব্যক্তি, বিকট নিদর্শনগুলো শুধু অসম্ভব রূপকথাতেই সম্ভব। জীবন্ত রঙে রাঙানো সেসব ভীষণ সুন্দর সৃষ্টি দেখলে দুর্বল লোকের স্নায়ু বিপর্যয় ঘটা আশ্চর্য নয় মোটেই। কতগুলো মূর্তির নববর্ণনা উপকথাতেই পড়েছে শান্তনু। স্টিনো, ইউরিয়েলি আর মেদুনা, তিন ভয়ঙ্কর মূর্তি, পৌরাণিক রুদ্রাণী, যাদের দেখলেই মানুষ পাথর হয়ে যেত। ঘল ঘল করে আগুন বমি করা কিমিরা, অগ্নি নিঃশ্বাস আর রক্তজিহ্বা ড্রাগন, একচক্ষু সাইক্লোপ, শূর্পণখা আর তারকাসুর, নাগরাজ আর দেবী মনসা, কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী, কমলা, এই দশমহাবিদ্যা। তাছাড়া আছে দশাবতারের আশ্চর্য রূপায়ণ, মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বুদ্ধ আর কল্কি। ভগবানের এই 10টি অবতারের মূর্তি দেখলে জীবন্ত মনে হয়। এসব মূর্তির বর্ণনা তো শান্তনুর পড়া, কিন্তু এরপর যা দেখল
তা সে কোনো দিন কল্পনাই করতে পারেনি। দেশ বিদেশের কত পুঁথি ঘেঁটে যে এইসব বীভৎস কল্পনা সৃষ্টি তা ভাবতেও অবাক লাগে। কোটি কোটি বছর আগে যেসব বিভীষিকা পৃথিবীর জলে স্থলে অন্তরিক্ষে স্থান পেয়েছিল, তাও শিল্পীর চোখে মূর্ত হয়ে উঠেছে বিভিন্ন কোণ থেকে। হরেক রকম কায়দায় আলো ফেলার গুণে ভয়ঙ্কর সুন্দর মূর্তিগুলোর ভয়াবহতা যেন আরও ফুটে বেরিয়েছে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে সুস্থ মানুষেরও গা শিরশির করতে থাকে, মাথা ঘুরে ওঠে। করঞ্জাক্ষের কারখানা আর অফিস ঘরটা কিন্তু মাটির ওপরে নয়, নিচে মস্ত একটা পাথরের বাঁধানো চত্বরের সমান্তরালে কারখানার ছাদ। আগাছা ভরা অনেক দিনের পুরনো প্রাসাদের পেছনের অংশ এদিকটা ধুলো পড়া শাসি দিয়ে, তাই যতটুকু আলো চুপিসারে ঢোকে তাতেই আবছা দেখা যায় ক্ষয়ে যাওয়া ইটের দেয়াল, মাঝে মাঝে চামচিকে আর মাকড়সার আড্ডা। মূর্তিগুলো সারানো হয় এইখানেই, কিছু কিছু তৈরিও হয়েছে। মোমের হাত পা আর টুকরো টুকরো দেহের অংশ সাজানো ছিল অনেকগুলো বেঞ্চির ওপর। দেয়ালের গা ঘেঁষে উঁচু তাকে সাজানো কিম্ভূতকিমাকার পটচুলা, ঝকঝকে হিংস্র নকলদাঁতের শাড়ি আর চকচকে মসৃণ চোখ। হুক থেকে ঝুলছে কত বিচিত্র রকমের পোশাক। একদিকে রাশি রাশি চামড়ার রঙে রাঙানো মোমের কেক, রঙের কৌটো আর ছোট বড় তুলি। ঘরের ঠিক মাঝখানে মস্ত একটা আগুনের চুল্লি, ঝিকের ওপর বসানো বিরাট একটা গামলার মতো পাত্র। মূর্তি গড়ার মোম এইখানেই গলানো হয়। গামলার কিনারায় ছোট্ট একটা খাঁজ, আঙুল ছোঁয়ালেই যার মধ্য দিয়ে ঝরে পড়ে গলিত তরল মোমের ধারা। হলঘরের একটা দিক কাঠের পার্টিশান দিয়ে ঘেরা, ভেতরে আরামকেদারা, লেখবার টেবিল চেয়ার আর চারদিকে কাঁচের আলমারিতে থরে থরে সাজানো পুঁথি। সেসব কেতাবকে পুঁথি ছাড়া আর কোনো আখ্যা দেওয়া যায় না। প্যাপিরাস পাতায় লেখা মিশরীয় পুঁথি থেকে শুরু করে দুষ্প্রাপ্য তিব্বতীয় গ্রন্থ, ভূর্জিপত্রে লেখা তন্ত্রমন্ত্রের পুরাণ এবং আরও কত শত জানা অজানা কেতাবের ভিড় আলমারিগুলোতে। বয়সের ভারে বিরং বিবর্ণ তাদের শ্রী, তবুও সযত্নে ঝকঝকে তকতকে কাঁচের বুককেসে থরে থরে সাজানো বইগুলো। এক নজরেই বোঝা যায় এই সব দুর্লভ তন্ত্রপুরাণগুলি শুধু সাজিয়ে রেখেই খুশি নয়, করঞ্জাক্ষ রীতিমতো পড়াশুনোও করে। হলঘরের এদিক ওদিক অনেকগুলো বিদঘুটে দানব মূর্তি ছড়ানো। কোনোটা শেষ হয়েছে, কোনোটা তুলির শেষ পোঁচের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। ঘরের শেষ প্রান্তে মোটা মোটা কাঠের তক্তা দিয়ে তৈরি মজবুত একটা দরজা, ভারী ভারী লোহার কড়ায় ঝুলছে বড়সড় একটা তালা। অতি কায় কলুপটার ওপর আঁকা বিচিত্র সাংকেতিক হরফ, যার মাথা মুন্ড না বুঝতে পারলেও নিতান্ত অকারণেই গা শিরশির করে ওঠে শান্তনুর। করঞ্জাক্ষ মানুষটাও যেন কী রকম আশ্চর্য সুন্দর মোমের মিউজিয়ামের উপযুক্ত স্রষ্টাই বটে। যেমন লম্বা তেমনি রোগা তার চেহারা, চুল উস্কো খুস্কো, জামা কাপড়ও তেমনি। দুই চোখ কোটরে ঢাকা, কিন্তু হালকা মেঘের মতো পাতলা স্বপ্নের ছায়া সেখানে। অনেক দূর থেকে আকাশের প্রান্তে যখন মেঘ ডাকে তখন যেমন গুরু গুরু ধ্বনি শোনা যায়, করঞ্জাক্ষ কথা বললে তেমনি মনে হয়। এমন অস্বাভাবিক গম্ভীর তার স্বর। তার দুই চোখের তন্ময়তা
আর ভরাট স্বরের গভীরতা যে কোন মানুষকে চুম্বকের মতো আকর্ষণ করবে তা ঠিক নেই। এমনই প্রখর তার ব্যক্তিত্ব, কিন্তু পর মুহূর্তেই মানুষটি বুঝতে পারে কোথায় যেন একটু পাগলামো দানা বেঁধে আছে করঞ্জাক্ষের মধ্যে। আরও কয়েকবার আসা যাওয়া করার পর করঞ্জাক্ষ আরও সহজ হয়ে উঠল শান্তনুর কাছে। বন্ধুর মতোই সব কথা খুলে বলতো। শুধু পড়াশুনো করেই সে ক্ষান্ত নয়, তন্ত্রমন্ত্র নিয়ে হাতে কলমে নানা রকম পরীক্ষা নিরীক্ষা চালানোর অভ্যেস যে তার আছে, তা যখন শান্তনু শুনল তখন তার হাসি পেয়েছিল। পাছে তার অবিশ্বাস হয় তাই অনেকগুলো বিদঘুটে ফটোগ্রাফ এনে দেখিয়েছিল করঞ্জাক্ষ। তাতে মনে হয় কৌতুক বোধ করলেও মুখে কিছু বলেনি শান্তনু। অনর্গল নিজের কথা বলে যেত করঞ্জাক্ষ। অধিকাংশই আবোল তাবোল বকুনি মনে হলেও শান্তনু লক্ষ্য করেছিল কথাগুলো অসংলগ্ন নয় মোটেই। তবুও বুদ্ধিমান পণ্ডিতের প্রলাপ বলেই সব কথা উড়িয়ে দিয়েছিল সে। করঞ্জাক্ষের তন্ত্রচর্চার কাহিনীগুলো তার মধ্যে বিশেষ রেখাপাত করেনি, কিন্তু তার দেশ বিদেশে বেড়ানোর গল্প শুনতে ভালো লাগতো শান্তনুর। তিব্বতের রহস্যজনক অভিযান, আফ্রিকার গহনে অ্যাডভেঞ্চার, আরব মরুভূমিতে আমাজন নদীর উপত্যকায়, প্রশান্ত মহাসাগরের অজানা দ্বীপের দুর্গম অঞ্চলের রোমাঞ্চকর অভিজ্ঞতা শুনতে মন্দ লাগতো না তার। করঞ্জাক্ষের দুর্বার কল্পনা যে পৃথিবীকে ছাড়িয়ে ছায়াপথের অগণিত গ্রহান্তরে যাত্রা করেছে তাও শুনেছিল শান্তনু। গ্রহান্তরের অধিবাসীদের উদ্ভট রূপায়ণও হয়েছিল তার মিউজিয়ামে। এই সবই শুনতে পেত শান্তনু, কোনো দিন প্রতিবাদ করেনি। কিন্তু সেদিন সন্ধ্যায় এক বোতল হুইস্কি খাওয়ার পর যে প্রলাপ শুরু করলো করঞ্জাক্ষ, তার বিনা প্রতিবাদে হজম করা গেল না। সোজা কথায় করঞ্জাক্ষের বিশ্বাস সে নাকি প্রকৃতির মধ্যে এমন সব জিনিস দেখেছে যা এর আগে কেউ কল্পনাও করতে পারেনি। সে শুধু দেখেনি, তার আবিষ্কারের প্রমাণও এনেছে সাথে সাথে। দুষ্প্রাপ্য পুঁথির পাতায় সে পেয়েছে এমন সব গোপন জায়গার হদিশ যেখানে মানুষের কোনো দিন পা পড়েনি, কিন্তু যেখানে কল্পনাতীত কাল থেকে আদম আর ইভ সৃষ্টির বহু পূর্বে থেকে লুকিয়ে আছে অবর্ণনীয় বিভীষিকা, আতঙ্ক আর নৃশংসতা। কোটি কোটি বছর আগে পৃথিবীর বুকে প্রাণের স্পন্দন শোনার আগে থেকেই নাকি এই সব বিভীষিকা পৃথিবীর গলিত লাভাস্রোতে সহজ হয়ে উঠেছিল। হুইস্কির প্রভাবে যতই আচ্ছন্ন হয়ে আসতে লাগলো করঞ্জাক্ষের চেতনা, ততই বাড়তে লাগলো তার উন্মাদ প্রলাপ, আর ততই ফুরিয়ে আসতে লাগলো শান্তনুর ধৈর্য। করঞ্জাক্ষ যখন জানালে যে তার মিউজিয়ামে শুধু বড়দের জন্য আলাদা করে ঘেরা অংশটিতে যে রক্ত জমানো দানবগুলো আছে তা সবগুলো নকল নয়, নিছক মোমের পুতুল নয়, তখন আর ঠাট্টা করার লোভ সামলাতে পারল না শান্তনু। আর তাইতেই ভাটা পড়ল তাদের বন্ধুত্বের উজানে। এসব আষাঢ়ে গাল গল্প যে একেবারেই বিশ্বাস করে না শান্তনু, এ কথা পরিষ্কার হয়ে যেতেই গম্ভীর হয়ে গেল করঞ্জাক্ষ। আর প্রাণ খুলে কথা বলতো না সে। অসম্ভব কাহিনী শোনানোও বন্ধ হয়ে গেল। শান্তনু এলে তাকে পর্দা ঘেরা অংশে নিয়ে গিয়ে এমন এক একটা উদ্ভট মূর্তি তাকে দেখাতো যে তার
জটিল শিল্পকর্মের বিন্দু মাত্র মর্ম কোনো দিন শান্তনু বুঝে ওঠেনি। না বুঝলেও মুখে তারিফ করতে কসুর করত না, কিন্তু তাতে আর ভোলবার পাত্র ছিল না করঞ্জাক্ষ। মাঘের শেষ বিকেলের দিকে বেড়াতে বেড়াতে মিউজিয়ামের দিকে এসেছিল শান্তনু। ভাবল একটু ঘুরেই যাই ভেতরটা। সারি সারি কিম্ভূতকিমাকার মূর্তিগুলোর মধ্যে দিয়ে আনমনে হাঁটতে হাঁটতে করঞ্জাক্ষের আশ্চর্য খেয়ালের কথাই ভাবছিল শান্তনু। এমন সময় একটা কুকুরের করুণ আর্তচিৎকার ভেসে এলো তার কানে। শুধু মরণ যাতনায় নয়, যেন নিঃসীম আতঙ্কে জীবনদীপ নিভে যাওয়ার আগে শেষবারের মতো কোকিয়ে কেঁদে উঠল কুকুরটা। শব্দটা আসছিল করঞ্জাক্ষের কারখানার দিক থেকে। ব্যাপারটা কি জানার জন্য সেদিকে এগোতেই বাধা পেল একজন কর্মচারীর কাছে। লোকটাকে চেনে শান্তনু। উদ্ভট মূর্তি পরিকল্পনায় করঞ্জাক্ষকে সাহায্য করে সে। চোখে মুখে মঙ্গোলিয়ান ছাপ, বাঙালি নয় নিশ্চয়ই। কথাবার্তাও আড়ষ্ট, ঠোঁটের কোণে দুর্বোধ্য হাসি ফুটিয়ে তুলে সবিনয়ে বললে, করঞ্জাক্ষ তো এখন কারখানায় নেই, তাঁর অবর্তমানে কাউকে ঢুকতে দেয়া নিষেধ আছে তাঁর। কিন্তু কুকুরটা কাতরাচ্ছে তো কারখানার মধ্যে থেকেই। চটে উঠল শান্তনু। আপনার ভুল হয়েছে, কারখানায় কেউ নেই। পেছনের ফাঁকা উঠোনটায় রাস্তায় কুকুর টুকুর এসে থাকতে পারে। অদ্ভুত স্বরে জবাব দেয় লোকটা। শান্তনু কিন্তু ওর কানকে অবিশ্বাস করতে পারল না। তবুও লোকটার অনুমান যাচাই করে নেওয়ার জন্য আর কোনো কথা না বলে বেরিয়ে এলো বাইরে। তারপরে একটু ঘুরে পৌঁছলো পাথুরে চত্বরটায়। সন্ধ্যা তখন সবে নামছে। আনাচে কানাচে অন্ধকার জমে উঠলেও দেখতে অসুবিধে হলো না শান্তনুর। কোনো দিকে কোনো কুকুরের চিহ্ন দেখা গেল না। পাথুরে জমি থেকে এক হাত উঁচুতে কারখানার ধুলিমলিন জানলা তিনটে পর পর দেখা যাচ্ছিল। দেখেই শান্তনুর মাথায় মতলব আসে। শটান জমির ওপর উপুর হয়ে শুয়ে রুমাল দিয়ে সাবধানে মুছে ফেলল শাঁসির ওপরের ধুলো। কাঁচ পরিষ্কার হয়ে গেলেও কারখানা ঘরের কুচকুচে কালো অন্ধকারের মধ্যে দিয়ে কিছুই চোখে পড়ল না ওর। পরের জানলা থেকেও সেই দৃশ্য, তার পরেরটাও চোখ লাগিয়ে ঘরের মধ্যে খুব আবছা একটা আলোর রেখা দেখতে পেল শান্তনু। কিন্তু আলোর রেখাটা যেদিক থেকে আসছে, ঘরের সে প্রান্তে তো কোনো স্টোভ বা গ্যাস বাতি নেই। তবেও কিসের আলো? আরও ভালো করে লক্ষ্য করতে দেখতে পেলে একটা চারকোনা অংশ থেকে আলোটা আসছে। তখনই বিদ্যুৎ চমকের মতো মনে পড়ে গেল দেয়ালের ওই অংশটিতে সে বহুবার দেখেছে মস্ত কুলুপাটা মোটা কাঠের দরজা। তালার ওপর অদ্ভুত সাংকেতিক হরফের ইঙ্গিত। না বুঝেও শিউরে উঠেছিল সে। সেই কুলুপই আজ খুলে গেছে, খুলে গেছে মোটা কাঠের দরজা। ওই আলোই তার সাক্ষী। আলো জ্বলছে রহস্য ঘেরা গোপন প্রকোষ্ঠের মধ্যে। ঘণ্টা দেড়েক লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ালো শান্তনু। সাংকেতিক লিপি আঁকা কুলুপাটা দরজার পেছনে কি আছে তা কোনো দিন করঞ্জাক্ষ তাকে বলেনি। অত প্রলাপের মধ্যেও অতটুকু আভাস দেয়নি। দরজা খোলা তো দূরের কথা, আর আজ খুলে গেছে সে দ্বার। আলো জ্বলছে ভেতরে এবং কুকুরের বুক কাঁপানো কাতরানি ভেসে আসছে ভেতর থেকে। কি আছে সেখানে? কিসের এই রহস্য? কেন এত গোপনীয়তা?
মনে মনে বেশ উৎসুক হয়ে উঠল ও। তাই অন্ধকারে আরও ঘন হয়ে ওঠার পর আবার এসে পৌঁছয় মিউজিয়ামে। কর্মচারীরা তখন একে একে বিদায় নিচ্ছে। কিন্তনুলাল পরে শান্তনু জেনেছিল মঙ্গোলিয়ান ধাঁচের সহকারীটাকে ওরা কিন্তনুলাল বলে। ওকে দেখেই মুচকে হাসে। একে তো লোকটার নাম বিদঘুটে, কিন্তনু মানে মাকড়সা, তার উপর ওই চাপা ঠোঁটে মুচকি হাসি দেখলে মনে হয় যে কোনো নিতলপুরীর অতল রহস্য ডেরা বেঁধে আছে মনের অন্ধকারে। এবার আর বাধা দিল না কিন্তনুলাল। মিউজিয়াম পেরিয়ে কারখানার দরজায় ধাক্কা দিলে শান্তনু। প্রথমে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। দ্বিতীয়বার ধাক্কা দিতেই খুলে গেল দরজা। সামনেই দাঁড়িয়ে করঞ্জাক্ষ, দুই চোখ উদ্ভ্রান্ত, যেন অকল্পনীয় ভয়াবহতা এইমাত্র দেখে এসেছে। হাতের আঙুলগুলো অল্প অল্প কাঁপছিল। শান্তনুকে দেখে খুব যে খুশি হয়েছে বলে মনে হলো না, যেন একলা থাকতে পারলেই হাঁপ ছেড়ে বাঁচত। নিষ্প্রাণ অভ্যর্থনা জানিয়ে শান্তনুকে ভেতরে নিয়ে গেল করঞ্জাক্ষ। কথাবার্তা তখনও কেমন খাপছাড়া, যেন কিছুতেই সহজ হয়ে উঠতে পারছে না। বারে বারে ফিরে তাকাচ্ছিল কুলুপাটা ভারী দরজার দিকে, আর মাঝে মাঝে অনিচ্ছা সত্ত্বেও চোখ ফিরে যাচ্ছিল মেঝের ওপর পড়ে থাকা একটা পুরু চটের ছালার ওপর। শান্তনু লক্ষ্য করলে যতবার এই দুটি জিনিসের ওপর চোখ পড়ল করঞ্জাক্ষের, ততবারই আপনা হতে শিউরে উঠে প্রাণপণে সে চেষ্টা করতে লাগলো নিজেকে সংযত করতে। কিন্তু সংযম শেষে ভাঙল। বন্যার মতো আবেগে, উত্তেজনায় খড়কুটোর মতো ভেসে গেল তার সমস্ত প্রচেষ্টা। দুই চোখে উড়োচাহনি নিয়ে অনর্গল কথা বলে চলল শিল্পী করঞ্জাক্ষ। ইন্দোচীনের সেই ধ্বংসস্তূপের কাহিনী তোমার মনে আছে? তাহিকোদের আস্তানা ছিল সেই ভাঙা শহরে। পাছে তোমার অবিশ্বাস হয় তাই ফটো দেখিয়েছিলাম, কিন্তু তবুও তুমি ভেবেছিলে সে বিকট চেহারাটা আমারই সৃষ্টি, এবং তা মোমের পুতুল ছাড়া আর কিছুই নয়। মাটির তলায় জলের মধ্যে তার প্যাকশার্ট যদি দেখতে তুমি। কিন্তু এখন যার কথা বলবো সেটা আরও বড়, আরও বীভৎস। এতদিন তোমায় বলিনি, কেননা আমি আঁটঘাট বাঁধছিলাম। গাঁজাখুরি গল্প বলে যাতে উড়িয়ে না দিতে পারো তারই বন্দোবস্ত করছিলাম। ফটোগ্রাফগুলো দেখলে বুঝতে পারবে শুধু মোম দিয়ে এই জিনিস হতে পারে না, হওয়া সম্ভব নয়। আবার তালাটা দরজার দিকে অদ্ভুতভাবে তাকালে করঞ্জাক্ষ। কোন কিতাব থেকে পথের নিশানা পেয়েছিলাম তা তোমায় বলবো না। সাংকেতিক লিপিগুলোর জটিলতা একবার সরল হয়ে আসতে কিছুই আর বুঝতে বাকি রইল না আমার। উত্তর মেরুর ভেতরে লোমারদের দেশ পেরিয়ে যে দেশ, অনেক অনেক বছর আগে মানুষ বলে কোনো জীব পৃথিবীতে আসার আগে সেই বিজন দেশে আস্তানা ছিল যাদের, তাদেরই একজন। লোকচক্ষুর আড়ালে তাদের অস্তিত্ব হারিয়ে গেলেও আমি দমলাম না। শুরু হলো আমার অভিযান। প্রথমে আলাস্কা পৌঁছলাম, সেখান থেকে ফোর্ট মর্টন হয়ে নোটাক। ব্যর্থ হলো না এত কষ্ট। দেখলাম স্বর্ণাতীত কাল আগের ভাঙা শহর। প্রকাণ্ড সেই ধ্বংসস্তূপের সঙ্গে তুলনা হয় না কোনো কিছুর। 30 লক্ষ বছর পরে যা দেখলাম তাই যথেষ্ট। এর চাইতে বেশি কিছু আশা করাও অন্যায়। এস্কুমোদের উপকথা যে একেবারে মিথ্যে নয়, এই ভগ্নস্তূপই তার প্রমাণ।
নকশা মিলিয়ে সেখানে পথের নিশানা বার করা নিতান্ত অসম্ভব মনে হলো। লক্ষ লক্ষ বছরের সেসব স্তর ডিনামাইটের ঘায়ে রেণু রেণু করে, কখনো বা কোদাল গাঁইতি দিয়ে পথ করে নিয়ে কিভাবে এগিয়েছিলাম সে কাহিনী আর একদিন বলবো। মোট কথা, অমানসিক পরিশ্রমের পর বহুবার ভুলপথের গোলকধাঁধায় দিনের পর দিন সেই বরফের প্রান্তরে দিশাহারা হয়ে ঘুরে বেড়ানোর পর পেলাম নকশা অনুযায়ী গোপন সুড়ঙ্গের নিশানা। মস্ত বড় একটা পাথরের চাঙড় অনেকগুলো ডিনামাইট দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পর প্রবেশপথের ওপর দাঁড়ালাম আমি আর কিন্তনুলাল। চওড়া পাথরের সিঁড়ি ধাপে ধাপে নেমে গেছে পৃথিবীর বুকে। ধাপগুলো যেমন উঁচু তেমনি চওড়া। মানুষ কারিগরের হাতে সে ধাপের সৃষ্টি হলেও মানুষের ব্যবহারের জন্য তা তৈরি হয়নি। অনেক কষ্টে সেই অতি কায় সিঁড়ি বেয়ে কেমন করে নিচে নেমেছিলাম সে বর্ণনা তোমায় দেব না। কেমন করে প্রথম চাতাল, দ্বিতীয় চাতাল, তৃতীয় চাতাল পেরিয়ে পৃথিবীর উষ্ণ থেকে উষ্ণতর জঠরে প্রবেশ করেছিলাম সে বর্ণনাও শোনাব না। শুধু বলবো, দীর্ঘ সময় পরে মাটির নিচের প্রকাণ্ড হলঘরে পৌঁছে ঘরের ঠিক মাঝখানে বিশাল সিংহাসনে সমাসীন মূর্তিটা দেখা মাত্র জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছিল কিন্তনুলাল। থাক সে মূর্তির বর্ণনা, ভাষা দিয়ে যে ভয়াবহতা ফুটিয়ে তোলা যায় না তার নাই বা শোনালাম। প্রকাণ্ড হলঘরের একদিকে ছিল চারকোনা একটা জলাধার, তার কিনারাতে হাতির দাঁতের মতো ধপধপে সাদা কোনো বিশাল জানোয়ারের মোটা মোটা হাড় দিয়ে তৈরি সিংহাসনে বসেছিল মূর্তিটা। নিতর নিষ্কম্প বসে থাকা অবস্থাতেই মাটি থেকে প্রায় 10 ফুট উঁচুতে ছিল মাথাটা। সে কি মাথা! আমার দুরন্ত কল্পনাও সেদিন স্তম্ভিত হয়ে গেছিল বিধাতার সেই অসম্ভব সৃষ্টি দেখে। শিল্পীর কোন রং, কোন তুলি, কোন ভাষা যে সেই বীভৎসতাকে ফুটিয়ে তুলতে পারে জানি না। এস্কিমোদের প্রায় লুপ্ত একটা উপজাতিদের কাছে শোনা উপকথায় আর পুরাণ পুঁথি পড়ে জেনেছিলাম ভিন্ন গ্রহ থেকে স্বর্ণাতীত কাল আগে পৃথিবীর বুকে এসে পড়েছিল এই কটি দানব মূর্তি। যুগ যুগ ধরে মানুষ তাদের পুজো করে এসেছে। অসংখ্য জীবন বলি দিয়ে প্রাণের স্পন্দন জাগিয়েছে। তাদের নিঃসার দেহে উষ্ণ রুধির দিয়ে মিটিয়েছে ক্ষুধিত দেবতাদের রক্ত পিপাসা। অসম্ভব ভাবছ বুঝি আমার মাথা খারাপ হয়ে গেছে? না বন্ধু, না। করঞ্জাক্ষ মিথ্যা বলে না। তারপর শোনো, কীভাবে মশালের আলোয় মাটির তলার গহ্বর থেকে মূর্তিটাকে সিংহাসন সমেত তুলে এনে বিশাল বাক্সে পুড়ে স্বদেশে ফিরেছিলাম সে কাহিনী এত বড় আর বিচিত্র যে তোমাকে বিরক্ত করব না। নতুন জীবন আহুতি দিয়ে লক্ষ লক্ষ বছর পরে সেই বিজন প্রান্তরে মূর্তিটার বুকে প্রাণের প্রদীপ জ্বালিয়ে দেওয়ার সাহস তখন হয়নি। ভেবেছিলাম দেশে ফিরে একদিন জাগাবো ওই বিভীষিকাকে। কথা বন্ধ করে ড্রয়ার টেনে কতগুলো ফটোগ্রাফ বার করল করঞ্জাক্ষ। প্রতিটি ছবি এনলার্জমেন্ট করা। একটা ছবি বেছে নিয়ে নিজের সামনে উল্টে রেখে বাকি ছবিগুলো শান্তনুর হাতে তুলে দিল সে। এক একটা ছবিতে এক এক রকমের দৃশ্য। একটাতে রয়েছে বরফের বুকে অভিযানের দৃশ্য,
স্লেজ গাড়ি টেনে নিয়ে চলেছে কুকুরের পাল, কাঁধে পিঠে বোঝা নিয়ে সার বেঁধে চলেছে এস্কিমো কুলিরা। কোনোটায় ফুটে উঠেছে বিরাট এক ধ্বংসস্তূপের আবছা রেখা। এত বড় বড় পাথরের চাঁই দিয়ে যে ইমারত গড়ে উঠেছিল, একদিন তা ছবি দেখেও বিশ্বাস করল না শান্তনু। বিরাট পাথরের চাঙড়, থামের ভাঙা টুকরো ছড়িয়ে আছে এদিক সেদিক। তুষারঝড়ে অস্পষ্ট হয়ে উঠেছে ছবিগুলো। একটা ছবি ফ্ল্যাশ লাইটে তোলা। প্রকাণ্ড একটা হলঘর, এত বড় যে ফ্ল্যাশের আলো অপসীমা পর্যন্ত আর পৌঁছয়নি। যেটুকু এসেছে আলোকের সীমানায় সেটুকু দেখলেই তাক লেগে যায়। পাথরের দেয়ালে অজস্র কারুকাজ, বেশিরভাগই সাংকেতিক হরফ, লিপি আর চিহ্ন। পাথরের বিরাট বিরাট চাঁই দিয়ে তৈরি দেয়ালে আর অদ্ভুত গঠন সিলিংয়ের যেসব দানবীয় সাংকেতিক ছবির কোনো প্রতিলিপি শান্তনু কোন গ্রন্থে দেখেছে বলে মনে করতে পারল না। কিছু দূরে একটা বড় সিংহাসন, এত বড় যে এক নজরেই বোঝা যায় কোনো মানুষের বসবার জন্য তা তৈরি হয়নি। ফ্ল্যাশের আলোয় ঝকঝক করছে তার সাদা হাড়ের কারুকাজ। সিংহাসনের ঠিক মাঝখানে একটা বিচিত্র সাংকেতিক চিহ্ন দেখে নিজের অজান্তেই শিউরে উঠল শান্তনু। এই চিহ্নই দেখেছে সে কাঠের দরজার কুলুপের ওপর, কিন্তু বোঝে না কোন চিহ্নটা দেখা মাত্র শিউরে ওঠেও। এ কি নিছক মনোবিকার না অলৌকিক প্রভাব? ছবিগুলো দেখে কিন্তু নিজের মনেই হেসে নিল শান্তনু। করঞ্জাক্ষ ধরিবাজ হতে পারে, কিন্তু এত সহজে তার চোখে ধুলো দেওয়া সহজ নয়। সামান্য অর্থ, উদ্যম আর সময় খরচ করলেই এসব ছবি করঞ্জাক্ষের মতো শিল্পীর পক্ষে তোলা কিছু অসম্ভব নয়। দেওয়ালে কারুকাজ করা, ঘরের মাঝে অতিকায় সিংহাসনটা তো কোনো প্রথম শ্রেণীর স্টেজের সেটে খাড়া করা যায়? মুখে কিছু না বলে ছবিগুলো শান্তনু ফিরিয়ে দিল করঞ্জাক্ষকে। উন্মাদকে চটিয়ে লাভ কি? ভ্রুক্ষেপ না করে বলে চলল করঞ্জাক্ষ, এর আগেও অনেকবার অনেক অভিযানে গেছি, অনেক জিনিসও এনেছি সাথে, কিন্তু সেই প্রথম এমন একটা জিনিস আনলাম যার নিষ্প্রাণ দেহে খুশি মতো জাগিয়ে তোলা যায় প্রাণের ডমরুধ্বনি। লোকের সামনে এ জিনিস আমি হাজির করিনি, কেননা অনেকগুলো দরকারি কাজ করা হয়নি এখনো। তন্ত্র প্রধান গৌড় দেশে তোমার জন্ম, তুমি তো জানোই। আগম নিগম ইত্যাদি শাস্ত্রমতে তন্ত্রধারকের নিষ্ঠার উদ্যমে জড়পদার্থের মধ্যেও প্রাণের সঞ্চার করা যায়। এর জন্য চাই বলি, চাই তাজা রক্তের আহুতি। এই শোণিত অর্ঘ্য দিয়েই ভাঙতে হবে লক্ষ বছরের সুপ্তিকে। উপজাতিদের উপদেবতা সে, জীবনের উপাচার না পেলে কেন সে সজীব করে তুলবে তার রক্ত হিম করা ভয়াল রূপকে? ধীরে ধীরে উত্তেজিত হয়ে উঠছিল করঞ্জাক্ষ, আর তালে তালে উন্মাদ উল্লাসে পাল্টে যাচ্ছিল মুখচ্ছবি। তার দুই চোখের খ্যাপা চাহনি দেখে শঙ্কিত হয়ে উঠল শান্তনু। একটু নার্ভাস যে হয়নি তা নয়, দেখে নিষ্ঠুর আনন্দে আর উদ্দাম হয়ে উঠল করঞ্জাক্ষের বর্ণনা ভঙ্গি। গত বছর পেয়েছিলাম জিনিসটা, তারপর থেকেই একটা দিনও বিরাম দিইনি। প্রতিদিন মিউজিয়ামের কাজের ফাঁকে ফাঁকে সুযোগ পেলেই চেষ্টা করেছি একে জাগাতে। মন্ত্র প্রয়োগ, তন্ত্রমতে উপাসনা
আদিম প্রথায় অলৌকিকের সাধনা কিছুই বাদ রাখিনি। দেশ বিদেশ ঘুরে যেখানে যা শিখেছিলাম, যা পেয়েছিলাম, তাই দিয়েই এক নাগাড়ে সাধনা করে এসেছি এই মূর্তিমান বিভীষিকাকে জাগরূপ রূপে দেখতে। সাধনা করেছি একলা, কিন্তনুলালের কোনো সাহায্য পায়নি। এই বিভীষিকাকে সে জাগিয়ে তুলতে চায় না প্রথম থেকেই। ভয় তার মনে রন্ধ্রে রন্ধ্রে বাসা বেঁধে আছে। তার বিশ্বাস একে জাগিয়ে তুললে নাকি আমি সমাজের সভ্যতার চরম সর্বনাশ করব। সবসময় তাই পকেটে পিস্তল নিয়ে বেড়ায় কিন্তনু। উন্মাদ! পিস্তল দিয়ে ঠেকাবে সে কালান্তকের আলিঙ্গনকে? যাক, যা বলছিলাম, আমার চেষ্টার বিরাম ছিল না। প্রতিটি পল, প্রতিটি অনুপল উৎকণ্ঠায় উদ্বেগে আকুল হয়ে যে সাধনা করে এসেছি পুরো একটা বছর ধরে, তার সিদ্ধিলাভ ঘটেছে গত সপ্তাহে। জেগেছে আমার দেবতা, শুধু জাগেনি, বলি গ্রহণ করেছে। লক্ষ লক্ষ বছরের সুপ্তির ঘোর কাটিয়েছে তাজা রক্তের অর্ঘ্যে। বহু বলিদানের পর, বহু মন্ত্র উচ্চারণের পর, বহু আরাধনার পর অবশেষে সফল হয়েছে আমার দুর্জয় সাধনা। পৈশাচিক উল্লাসে জল জল করছিল করঞ্জাক্ষের দুটি চোখ। শান্তনু কিন্তু মেরুদণ্ড শক্ত করে আড়ষ্ট হয়ে বসেছিল। কথা থামিয়ে উঠে দাঁড়ালো করঞ্জাক্ষ। তারপর লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল চটের ছালাটার দিকে। কথা বলতে বলতে কেন যে সে ছালাটার দিকে বারবার চকিত চাহনি ফেলছিল তা বোঝেনি শান্তনু। কিন্তু এখন করঞ্জাক্ষকে নিচু হয়ে ছালাটার একটা কোণা ধরতে দেখে নিজের অজান্তেই শিউরে উঠল সে। ভেতর থেকে তার অন্তরাত্মা যেন ফিসফিস করে হুঁশিয়ার করে দিলে, দেখো না শান্তনু, দেখো না এ দৃশ্য, সহ্য করতে পারবে না। শান্তনুর এই ভাবান্তর লক্ষ্য করে ক্রূর হেসে উঠল করঞ্জাক্ষ। বলল, আমার কথা তোমার কাছে প্রলাপ ছাড়া আর কিছুই মনে হয়নি? আমার সাধনাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করতেও ছাড়োনি? আজ এসেছে আমার পালা। তোমার সামনে প্রমাণ হাজির করব। কিন্তু নুলালের কাছে শুনলাম বিকেলের দিকে এদিকে কোথায় কুকুরের মরণ চিৎকার শুনেছ তুমি। জানো তার মানে কি? শান্তনু শুধু বড় বড় চোখে তাকিয়ে রইল। কৌতূহল তার মিটুক আর না মিটুক, এই মুহূর্তে এই পাতাল ঘর ছেড়ে বেরিয়ে পড়তে পারলেই বাঁচে যেন সে। যে রহস্য তাকে এত উদ্বেলিত করেছে থাকুক তা, যে তিমিরে আছে সেই তিমিরে। কিন্তু গোয়ার করঞ্জাক্ষ ততক্ষণে ছালাটার কোণ তুলতে শুরু করে দিয়েছে। পরমুহূর্তে চোখে পড়ল একটা থেঁতলানো দলা পাকানো বস্তু। জিনিসটা যে কী তা প্রথমে শান্তনু বুঝে উঠল না। কার অমানসিক নিষ্পেষণে হাড় গোড় ভাঙা বস্তুটির মধ্যে কোনো দিন প্রাণের আভাস ছিল কি না তা বলা মুশকিল। কে যেন মাংসপিণ্ডটায় শত সহস্র ছ্যাঁদা করে ভেতরকার শেষ রক্তবিন্দুটাও নিঃশেষে শুষে নিয়েছে। ধীরে ধীরে স্বচ্ছ হয়ে আসতে লাগলো শান্তনুর মনের কুয়াশা। বুঝল, চোখের সামনে কিম্ভূত কিমাকার যে পিণ্ডটা রয়েছে সেটা একটা কুকুরের দেহাবশেষ। বেশ বড় আকারের কুকুর, গায়ের রং বোধহয় সাদা। জাত চেনার সাধ্য হলো না শান্তনুর, কেননা অবর্ণনীয়ভাবে সমস্ত দেহটা চেপটে থেঁতলে বিকৃত হয়ে কদাকার মাংসপিণ্ডে এসে ঠেকেছে। অধিকাংশ লোম
অ্যাসিড জাতীয় কোনো উগ্র পদার্থে জ্বলে গেছে, আর গায়ের চামড়া ঝাঁঝরা হয়ে গেছে অগণিত বৃত্তাকার ছেঁদায়। এই পরিণতি যে অত্যাচারের পর সম্ভব তা কল্পনাতেও আনা যায় না। ছিলে ছেঁড়া ধনুকের মতো ছিটকে গেল শান্তনু। ভয়ে ঘৃণায় চেঁচিয়ে উঠল ভাঙা গলায়, স্কাউন্ডেল, স্যাডিস্ট! তোমার এই নৃশংস কীর্তি আমাকে দেখাতে তোমার লজ্জা হলো না? তার মানে? চটটা চাপা দিয়ে ঘুরে দাঁড়ালো করঞ্জাক্ষ। দুই চোখে তার বিচ্ছুরিত বিদ্বেষ। বলতে চাও এই কাজ আমার? এই রূপান্তর কি মানুষের হাতে সম্ভব? সে চেয়েছিল বলির প্রাণী, আমি তাকে দিয়েছি সজীব সাপদ। সে তাকে গ্রহণ করেছে নিজের পন্থায়। আমি তাকে কি করতে পারি? আমি দিয়েছি বলি, সে মিটিয়েছে তৃষ্ণা। কিন্তু এসো দেখাই তোমায় আমার দেবতাকে। বলে টেবিলের ওপর উপুর করে রাখা ফটোগ্রাফটি তুলে দিল করঞ্জাক্ষ। কিছুক্ষণ অদ্ভুতভাবে তাকিয়ে থাকার পর তুলে দিলে শান্তনুর হাতে। যন্ত্রের মতো হাত পেতে ছবিটা নিল সে, কিন্তু চোখের সামনে ছবিটা ধরার পর দেখতে দেখতে পাল্টে গেল তার মুখ, চোখের ভাব। দ্রুত হয়ে উঠল শ্বাস প্রশ্বাস, থির থির করে কেঁপে উঠল অজানা ভয়ের ছায়া তার চোখের তারায় তারায়। এও কি সম্ভব? করঞ্জাক্ষের কল্পনা কি এমনই দুর্বার, এমনই দুরন্ত, যে দুঃস্বপ্নের অশরীরী বিভীষিকায় মূর্ত হয়ে উঠেছে শরীরী রূপে তার মোমের কারখানায়? এ কি ভয়াল সৃষ্টি! বেশিক্ষণ তাকিয়ে থাকলে সন্মোহনের মতো একটা রিমিঝিমি প্রভাব ছড়িয়ে পড়ে তনু মনের অনুপরমাণুতে। করঞ্জাক্ষের এই নারকীয় মডেল জনসাধারণের মধ্যে যে কী প্রতিক্রিয়া সৃষ্টি করবে তা ভেবে শঙ্কিত হলো শান্তনু। এই বিভীষিকার অস্তিত্ব থাকাই উচিত নয়, লোকচক্ষুর সামনে আনা তো দূরের কথা। কি কুৎসিত, অথচ কি ভয়ঙ্কর! যে ধ্যান ধারণা থেকে এ মূর্তির সৃষ্টি তা যে উন্মাদ, তাতে সন্দেহ নেই। দানবিক চিহ্ন সংকেতে খোদাই করা একটা বিচিত্র গঠনের সিংহাসন জাতীয় প্রকাণ্ড আসনের ওপর বসেছিল জিনিসটা। করঞ্জাক্ষ ঠিকই বলেছে, ভাষা দিয়ে এই মূর্তির বর্ণনা দেয়া যায় না, কেননা মানুষের সুস্থ চিন্তাধারায় কোনো দিন এই মূর্তির কল্পনা স্থান পায়নি। বিপুল তার আকার, কেননা বসা অবস্থাতেই পাশে দাঁড়ানো কিন্তনলালের প্রায় দ্বিগুণ উঁচুতে রয়েছে তার মাথা। ভিন গ্রহের মেরুদণ্ডী জীবটির যদি এই আকার হয়, তাহলে অন্যান্য বিশাল আকারের জীবগুলোর আকার আয়তন ভাবতেও অবাক হয়ে যায়। গ্লোবের মতো প্রায় গোলাকার একটা কবন্ধ, মোটা মোটা 6টা কিলবিলে সুর বেরিয়ে এসেছে তা থেকে। প্রত্যেকটির প্রান্তে কাঁকড়ার মতো সুতীক্ষ্ণ দাঁড়াওয়ালা থাবা। কবন্ধের ওপরে আর একটা বর্তুলাকার অংশ বুদবুদের মতো ঠেলে উঠেছে। এই অংশটিতে রয়েছে ত্রিভুজের 3 কোণের বসানো মাছের মতো ড্যাব ড্যাবে 3টে চোখ। 3টে চোখের ঠিক মাঝখানে হাতির সুরের মতো 1 ফুট লম্বা একটা প্রত্যঙ্গ, আর পাশের দিকে মাছের কানকোর মতো খাঁজ কাটা। এইসব দেখেই শান্তনু বুঝল বুদবুদের মতো জিনিসটা একটা মাথা। দেহের বেশিরভাগ অংশ পুরো লোমে ঢাকা, কিন্তু ভালো করে দেখতে গিয়ে নিজের ভুল বুঝতে পারল শান্তনু। লোম নয়, অসংখ্য সাপের মতো
সরু সরু সুর বোঝাই সমস্ত দেহে, প্রতিটি সুরের প্রান্ত বিষধর সাপের মতোই হিংস্র আর জোঁকের মতো রক্তলোলুপ, আর প্রতিটি সুর যেন রক্ত শোষণের এক একটি যন্ত্র। সাদা তিনটে চোখ যেন নরকের দিকি দিকি আগুনের রোশনাই দেখতে পেল সে। বাহাদুরি আছে বটে করঞ্জাক্ষের, যা ভাষায় বর্ণনা করা যায় না, কল্পনায় আনা যায় না, তাই সে ফুটিয়ে তুলেছে তুলি আর মোম দিয়ে। সেই অলৌকিক সৃষ্টি হয়ে থাকবে তার উন্মাদ প্রতিভার শ্রেষ্ঠ স্বাক্ষর। করঞ্জাক্ষের মুখের বর্ণনা শুনলে বিশ্বাস করতো না শান্তনু, কিন্তু জিনিসটার অস্তিত্ব যে আছে এই ফটোগ্রাফি তার প্রমাণ। করঞ্জাক্ষের কথায় সম্বিত ফিরে পেল শান্তনু। কি হে, একেবারে তন্ময় হয়ে গেলে যে! এখন নিশ্চয়ই বুঝেছ কুকুরটার ওই অবস্থা হওয়ার কারণ কি? অমানসিক শক্তিতে বেচারিকে দুমড়ে মুচড়ে লক্ষ মুখ দিয়ে রক্ত শোষণ করেছে যে তার ফটো দেখে বিশ্বাস হলো তো? মিথ্যে বড়াই করঞ্জাক্ষ কোনো দিন করে না। থামো, গর্জে উঠল শান্তনু। ঢের হয়েছে, এবার দয়া করে থামো। কুকুরটাকে কিভাবে মেরেছ জানি না, কিন্তু মূর্তিটার পরিকল্পনা তোমার জন্য তোমার বাহাদুরি দিই, তোমার শিল্প নৈপুণ্যের প্রশংসা করি, কিন্তু করঞ্জাক্ষ, তার মানে এখনো তোমার বিশ্বাস যে মূর্তিটা আমার হাতে তৈরি একটা মোমের পুতুল? বলা বাহুল্য, হয় তুমি পাগল হয়েছ, আর না হয় পাগল হতে বিশেষ আর দেরি নেই। এসব বদখেয়াল ছাড়ো করঞ্জাক্ষ, জঘন্য মূর্তিটা নষ্ট করে ফেলো, তার আগে ছিঁড়ে ফেলো এই ছবিখানা। এক ঝটকায় ফটোখানা শান্তনুর হাত থেকে ছিনিয়ে নিল করঞ্জাক্ষ। চোখ মুখ তার ভীষণ হয়ে উঠেছে, দাঁতে দাঁত চেপে বলল, নাস্তিক, এখনো অবিশ্বাস? কোনো জবাব দিল না শান্তনু। টেবিলের ওপর থেকে বেড়াবার ছড়িটা তুলে নিয়ে পা বাড়ালে দরজার দিকে, কিন্তু পথ রোধ করে দাঁড়ালো করঞ্জাক্ষ। রাগে জ্বলজ্বল করছে তার দুই চোখ। পালাচ্ছ? ভয় পেয়ে পালাচ্ছ বীরপুঙ্গব? বিরক্ত কণ্ঠে বলল শান্তনু। পথ ছাড়ো, আমাকে কচি খোকা পাওনি যে তোমার গাঁজাখুরি গল্প শুনে আর একটা মোমের দানবের ছবি দেখে ভয়ে মূর্ছা যাব। তোমার এই ঘরে দম বন্ধ হয়ে আসছে আমার, চলে যাচ্ছি সেই কারণে, ভয় নয়। একই রকম বিষাক্ত সুরে বলল করঞ্জাক্ষ। না, তুমি মস্ত বীর কি না, ভয় পাবে কেন? ভয় যদি না পাবে তাহলে থাকো এখানে, দেখি তোমার কত সাহস। সাহস যদি থাকে তবেই বুঝবে আমি সত্যি বলছি কি মিথ্যা বলছি। কত প্রমাণ চাও? সমস্ত পাবে, যদি এখানে রাত কাটানোর মতো দুঃসাহস তোমার থাকে। করঞ্জাক্ষের স্বরে শুধু বিষ নয়, যেন আরও প্রচ্ছন্ন মতলবের ইশারা পায় শান্তনু। সঙ্গে সঙ্গে ওর মাথাতেও একটা মতলব খেলে যায়। বলে, শুধু এক রাত থাকলেই প্রমাণ পাবো? বেশ, রাজি, কিন্তু একটা শর্ত আছে। কী শর্ত? সারা রাত এ ঘরে যদি থাকতে পারি তাহলে প্রথমেই তুমি ওই দানবটাকে নষ্ট করে ফেলবে, তারপর মিউজিয়ামের ভার কীর্তনুলালের হাতে দিয়ে 3 মাসের জন্য যাবে হওয়া পরিবর্তনে। রাজি? অপলকে তাকিয়েছিল করঞ্জাক্ষ। শুধু তাকিয়েছিল না, ভাবছিল। সমস্ত মুখ থমথম করছিল বিচিত্র ভাবের খেলায়। সে মুখে রাগের কালো মেঘের পাশাপাশি খেলা করছিল চাপা উল্লাসের নিঠুর আলো। রাজি,
অবশেষে বলল করঞ্জাক্ষ। এই ঘরেই থাকবে তুমি? ভেতরের ঘরে ওই ভয়ঙ্কর মূর্তির সামনে পাঠিয়ে তোমার আর হার্ট ফেল করাবো না। সকালবেলা কিন্তনুলাল আসার আগে আমি এসে তালা খুলবো বাইরের দরজার। এখন যাও, খেয়ে এসো। রাত ঠিক 11টার সময় আমি হাজির হব। কারখানা ছেড়ে বেরোনোর আগে ভারী ছালাটা টেনে এনে অভ্যস্ত ক্ষিপ্ততার সঙ্গে একটা ম্যানহোলের মধ্যে ফেলে ঢাকনা বন্ধ করে দিল করঞ্জাক্ষ। রাতের খাওয়া সেরে রাত্রিবাসের উপযুক্ত কয়েকটা টুকিটাকি সরঞ্জাম নিল শান্তনু। বাড়িতে বলে এলো বন্ধুর বাড়িতে রাত পর্যন্ত তাস খেলবে, কাল ভোরে ফিরবে বাড়ি। রাস্তার মোড়ে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়েছিল করঞ্জাক্ষ। শান্তনু আসতে দুজনেই এগোলো কারখানার ঘরের দিকে। কথাবার্তা বিশেষ কিছু হলো না। সব কটা আলো নেবানো অন্ধকার মিউজিয়াম ঘরে শান্তনুকে রেখে সিঁড়ি বেয়ে উঠে গেল করঞ্জাক্ষ। বাইরের দরজা বন্ধ হওয়ার শব্দ হলো, ভেসে এলো তালা লাগানোর আওয়াজ। তারপর করঞ্জাক্ষের পায়ের শব্দ মিলিয়ে গেল রাস্তায়। সেই কুচকুচে কালো অন্ধকারে একলা দাঁড়িয়ে সেই প্রথম শান্তনু উপলব্ধি করলে ঝোঁকের মাথায় কাজটা বোধহয় ঠিক হলো না।